নিজের মধ্যেকার অহংকার বোধ মানুষের পতনের মূল কারণ। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি ইঁদুরের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শহরের একটি লোকালয়ে বাস করতেন একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি আর্থিক দিক থেকে বেশ অবস্থা সম্পন্ন ছিলেন। রমরমিয়ে তিনি নিজের ব্যবসা করছিলেন এবং ব্যবসায় বেশ উন্নতিও করছিলেন। সেই স্বর্ণ ব্যবসায়ী নিজস্ব একটি মুদিখানার দোকান ছিল। সেই দোকানে কর্মচারীরা কাজ করত। সেই মুদি দোকানটা তার বাড়ির একদম পাশেই ছিল। মাঝে মধ্যে তিনি সেই দোকানে যেতেন হিসাবপত্র নিতে। হঠাৎ একদিন সেই স্বর্ণ ব্যবসায়ী নিজের দোকানের কর্মচারীদের কাছ থেকে খবর পেলেন যে ওনার দোকানে নাকি বেশ কয়েকটি ইঁদুরের উৎপাত শুরু হয়েছে এবং সেই ইঁদুরগুলো নাকি দোকানের অনেক জিনিসপত্রের বেশ ক্ষয়ক্ষতিও করে ফেলেছে। এই খবর পেয়ে সেই স্বর্ণ ব্যবসায়ী দোকানে গেলেন এবং সব জিনিসপত্র দেখার পর কর্মচারীদের বললেন যে ইঁদুর ধরার জন্য কোনো ফাঁদ পাততে। তখন সেখানে একটি বাক্সের পেছনে লুকিয়ে ছিল ইঁদুরের দলের প্রধান ইঁদুরটি। সেই মুহূর্তে সেখানে উপস্থিত ইঁদুরের দলের মধ্যে প্রধান স্বর্ণ ব্যবসায়ী এবং ওনার কর্মচারীদের সমস্ত কথা কান পেতে শুনছিল। এই কথা শোনার পর সেই ইঁদুরটি ভাবল তাদেরকে বাঁচতে হবে। এই পরিকল্পনা করে সেই ইঁদুরটি দলের সকলকে এক জায়গায় জড়ো করে সকলের উদ্দেশ্যে বলল, এবারে এই দোকানে আর আমাদের থাকা চলবে না। আমাদের ধরার জন্য দোকানের মালিক ফাঁদ পাততে চলেছে। ফলে আমাদের একটা নিরাপদ স্থান খুঁজে বার করতে হবে থাকার জন্য। এই কথা শুনে দলের অন্যান্য সকল ইঁদুরেরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল এবং তাদের থাকার জায়গা নিয়ে ভীষণই চিন্তিত হয়ে পড়ল। সেখানে প্রায় 100টার উপরেই ইঁদুর ছিল। সকলকে এভাবে চিন্তিত হয়ে যেতে দেখে সেই প্রধান ইঁদুরটি সকলকে আশ্বস্ত করে বলল, তোমরা কেউ চিন্তা করো না, তোমরা সকলেই শান্তভাবে বসো, আমি কোনো একটা ফোন দিয়ে আসছি। এই কথা বলে সেই প্রধান ইঁদুরটি কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর দলের সকল চিন্তিত ইঁদুরদের উদ্দেশ্য করে বলল, এই দোকানের মালিক অর্থাৎ সেই স্বর্ণ ব্যবসায়ী এখনো পর্যন্ত দোকানে উপস্থিত রয়েছেন। শুনলাম কিছুক্ষণের মধ্যেই নাকি তিনি বাড়ি ফিরবেন। আর আমি এটাও খবর পেয়েছি যে এই স্বর্ণ ব্যবসায়ীর নাকি বিশাল এক বাড়ি রয়েছে, অনেক টাকার সম্পত্তির মালিক তিনি। ঘরে বেশ ভালো ভালো আসবাবপত্র রয়েছে আর খাবার দাবার তো ওনার ঘরে অঢেল পরিমাণে মজুদ থাকে। আমরা না হয় সকলে মিলে এই দোকান থেকে বেরিয়ে স্বর্ণ ব্যবসায়ীর পেছন পেছন ওনার বাড়িতে যাব। তারপর বাড়ির বাইরে একটা কোনায় লুকিয়ে থাকব এবং সুযোগ বুঝে আমরা ঠিক বাড়ির ভেতরে সবাই মিলে ঢুকে পড়ব। তারপর ধীরে ধীরে চারিদিক বুঝে শুনে আমরা ওনার বাড়িতেই একটা আস্তানা তৈরি করে নেব। কিন্তু আমাদের ভীষণ সাবধানে থাকতে হবে ওখানে গিয়ে। উনি যেন কখনো টের না পেয়ে যান যে আমরা ওনার দোকান ছেড়ে ওনার বাড়িতে গিয়ে উঠেছে। একথা বলার পর সেই প্রধান ইঁদুরটি দলের অন্যান্য ইঁদুরদের উদ্দেশ্য করে আবারও বলে উঠল, কি তোমরা সবাই রাজি তো? প্রধান ইঁদুরটির এই ধরনের প্রস্তাব শুনে দলের অন্যান্য ইঁদুরেরা খুবই আনন্দিত হয়ে গেল এবং সকলেই মাথা নাড়িয়ে খুবই আনন্দের সাথে বরং লাফাতে লাফাতে প্রধান ইঁদুরের প্রস্তাবে সম্মতি জানালো। তারপর প্রধান ইঁদুরটি দোকানের একটা কোনায় চুপটি করে বসে লক্ষ্য করতে লাগলো যে সেই স্বর্ণ ব্যবসায়ী কখন দোকান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবেন। বেশ কিছুক্ষণ সময় পর সেই স্বর্ণ ব্যবসায়ী দোকান থেকে বেরোলেন নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ওনার পিছন পিছন সেই 100টার উপর ইঁদুরেরাও চলল ওনার বাড়ির উদ্দেশ্যে। চুপিসারে সেই স্বর্ণ ব্যবসায়ীর পিছন পিছন যেতে যেতে সেই ইঁদুরের দলসহ প্রধান ইঁদুরটি স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে পৌঁছালো। সেখানে গিয়ে তারা দেখলো সেই স্বর্ণ ব্যবসায়ীর বিশাল এক বাড়ি রয়েছে। তার বাড়ির প্রবেশপথে বিশাল বড় একটা গেটও রয়েছে। সেই গেট খুলে স্বর্ণ ব্যবসায়ী বাড়িতে ঢুকলেন এবং তিনি আবার গেটটা বন্ধ করে দিলেন। গেটের নিচের দিকটা খুব সুন্দর একটা নকশা করা ছিল এবং সেখানে ছোট ছোট কিছু ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে সেই ইঁদুরগুলো অনায়াসেই সেই স্বর্ণ ব্যবসায়ীর বিশাল বাড়ির ভেতর প্রবেশ করলো এবং বাড়ির মধ্যে ঢুকে সিঁড়ির নিচে একটা কোনায় তারা সকলে চুপটি করে লুকিয়ে পড়ল। তারপর সেদিন তারা সেখানেই বসে রইল চুপটি করে এবং সেদিন রাত্রেবেলায় যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল তখন সেই ইঁদুরের দল পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো কোথায় কি রয়েছে। তারপর প্রত্যেকে নিজেদের মতো করে জায়গা ভাগ করে নিল নিজেদের থাকার জন্য, যাতে কেউ সহজে তাদের ধরতে না পারে। এইভাবে চুপিসারে তারা বেশ কয়েকদিন সেই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রয়ে গেল। বেশ সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল, কারণ ঘরে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না। সারা ঘরের খাওয়া দাওয়া ফলমূল এমনিতেই ছড়িয়ে ছিটিয়ে থাকতো। সেখান থেকে সেই ইঁদুরেরা একটু একটু করে খেলেও কেউ বুঝতে পারত না। এরপর একদিন সেই প্রধান ইঁদুরটি
এই ঘর ওই ঘর লুকিয়ে লুকিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎই তার চোখ গেল সেই ব্যবসায়ীর ঘরের আলমারিটার দিকে। সেই মুহূর্তে সেই স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী ঘরের ভেতরে আলমারি খুলে নিজের কিছু সোনার এবং হীরের গহনাগাটি আলমারি থেকে বার করছিলেন। সম্ভবত ওনারা কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সেই গহনাগুলোকে আলমারি থেকে বার করছিলেন, কারণ সেগুলো পরে ওনার স্ত্রী ঘুরতে যাবেন। তিনি আলমারি থেকে বার করে সেই সোনার আর হীরের গহনাগুলো নিজের বিছানার উপরে সাজিয়ে রাখছিলেন। স্নান সেরে এসে তৈরি হয়ে সেই স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী সেই গহনাগাটিগুলো পরবেন বলে তিনি সেগুলোকে আগে থেকে তৈরি করে রাখছিলেন। এরপর তিনি সেই গহনাগুলোকে বার করে স্নান করতে চলে গেলেন। এই পুরো বিষয়টা লক্ষ্য করছিল ঘরের দরজার সামনে চুপিসারে দাঁড়িয়ে থাকা সেই প্রধান ইঁদুরটি। সেই চকচকে গহনাগুলোকে দেখে সেই ইঁদুরটির ভীষণ লোভ জাগলো সেগুলোর ওপর। স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী স্নান করতে চলে যাওয়ার পর সেই ইঁদুরটি চুপিসারে বিছানার উপরে এসে উঠে এবং সেখানে রাখা একটি চকচকে হীরের লকেটের ওপর সেই ইঁদুরটির চোখ যায়। বেশ কিছুক্ষণ সেই চকচকে হীরের লকেটটা সেই প্রধান ইঁদুরটি দুই চোখ ভরে দেখতে থাকে। এরই মধ্যে সেই ইঁদুরটি স্বর্ণ ব্যবসায়ী স্ত্রীর ঘরে আসার শব্দ শুনতে পায় এবং সে ভীষণ ভয় পেয়ে যায়। আর ধরা পড়ে যাওয়ার ভয়তেই সে তাড়াতাড়ি করে সেই ছোট্ট হীরের চকচকে লকেট নিয়ে নিজের মুখের মধ্যে ভরে সেটাকে গিলে ফেলে। তারপর সেখান থেকে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে নিজের নিরাপদ আশ্রয়ে চলে যায়। ইতিমধ্যে স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী যখন দেখেন বিছানার উপর থেকে ওনার সেই দামি হীরের লকেটটা উধাও হয়ে গেছে, তখনই পুরো বাড়িতে চিৎকার শুরু হয়ে যায় যে ওনার হীরের লকেটটা চুরি গেছে। সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সেই লকেটের হদিশ পাওয়া যায় না। স্বর্ণ ব্যবসায়ীর ঘরে যেহেতু সর্বক্ষণ অনেক পরিমাণে সোনা গহনা হীরে মণিমুক্ত মজুদ থাকতো, সেই কারণেই যে ঘরে গহনাগাটিগুলো রাখা ছিল সেই ঘরে একটি ক্যামেরা বসানো থাকতো। কখনো কোনো জিনিসপত্র চুরি গেলে সেই ক্যামেরার মাধ্যমে যেন ওনারা সেই চোরেদের হদিশ লাগাতে পারে, সেই কারণে এই ধরনের ব্যবস্থা করা হয়েছিল। সারা ঘর খুঁজেও যখন সেই হীরের আংটিটা পাওয়া গেল না, তখন সেই স্বর্ণ ব্যবসায়ী ক্যামেরায় ভালো করে লক্ষ্য করে দেখলেন যে মুহূর্তে ওনার স্ত্রী স্নানে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে বিছানার ওপর একটি ছোট্ট ইঁদুর এসে ওঠে এবং বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর কিছুক্ষণ পর সেই ইঁদুরটি বিছানার ওপর থেকে সেই হীরের লকেটখানি নিয়ে মুখের মধ্যে পুরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে সেই স্বর্ণ ব্যবসায়ী একজন লোককে ডেকে পাঠান, যিনি কিনা ইঁদুরের শিকার করতে পারবেন। সেই ইঁদুরের শিকারী লোকটি আসার পর সেই স্বর্ণ ব্যবসায়ী ওনাকে বলেন, আমি তোমাকে বেশ মোটা টাকা দেব, তুমি দয়া করে আমার ঘর থেকে সেই ইঁদুরটিকে খুঁজে বার করো যে ইঁদুরটি আমার স্ত্রীর সোনা আর হীরের লকেটটা খেয়ে ফেলেছে, আর দয়া করে আমার লকেটখানা আমাকে ফিরিয়ে দাও। ওনার এই ধরনের আবদার শুনে সেই ইঁদুর শিকারী ব্যক্তিটি নিজের কাজে লেগে পড়ল। এরপর গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে সে দেখতে পেল রান্নাঘরের পাশে একটি ফাঁকা জায়গায় বেশ কতগুলি ইঁদুর মিলে বাসা করে রয়েছে। চুপি সারে সেই ইঁদুরগুলোকে লক্ষ্য করার পর সেই শিকারী মানুষটি ব্যবসায়ীকে ডেকে পাঠালেন এবং সেই ব্যবসায়ী আসার পর শিকারী ব্যক্তিটি সেই স্বর্ণ ব্যবসায়ীকে ইঁদুরগুলোকে দেখালেন। তখন সেই স্বর্ণ ব্যবসায়ী সেই শিকারী ব্যক্তিটিকে বললেন, এখানে তো প্রায় 100টার উপরে ইঁদুর রয়েছে, কি করে তুমি বুঝবে যে এদের মধ্যে কোন ইঁদুরটি আমার স্ত্রীর হীরের লকেটটা গিলে খেয়েছে? এই কথা শুনে শিকারী ব্যক্তি বললেন, আমি ব্যবস্থা করছি। এই বলে তিনি সেখানে একটি উঁচু ঢিবির ওপর বসে থাকা একটি মাত্র ইঁদুরকে তাক করে বিষযুক্ত একটি তীর ছুঁড়ে মারলেন এবং সেখানে ইঁদুরটি মরে সেই ঢিবির থেকে নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে এই আওয়াজ পেয়ে আশেপাশের অন্যান্য ইঁদুররাও যে যার মতো দৌড়ে পালিয়ে গেল। তখন সেই শিকারী ব্যক্তিটি সেই ইঁদুরটির কাছে গিয়ে তার মৃতদেহের মধ্যে থেকে স্বর্ণ ব্যবসায়ী স্ত্রীর গিলে খাওয়া হীরের লকেটটা বার করে আনল। তখন সেই স্বর্ণ ব্যবসায়ী ভীষণ পরিমাণে আনন্দিত হলেন এবং তিনি সাথে সাথে ভীষণ অবাক হয়ে সেই শিকারী ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি করে বুঝলে যে এই ইঁদুরটি আমার স্ত্রীর লকেটটা গিলে খেয়েছিল? তখন সেই শিকারী ব্যক্তিটি যে উত্তরটা দিলেন সেই উত্তরটা খুবই সুন্দর ছিল। তিনি বললেন, ঈশ্বর আমাদের সামর্থ্য দিলেও কিন্তু নিজেদের অতীত পরিস্থিতিটাকে কখনোই ভুলে যেতে নেই। আমাদের ভালো সময় আসলে যদি আমরা আমাদের খারাপ সময়টাকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে অহংকার গড়ে তুলি, তাহলেই কিন্তু আমাদের পতন নিশ্চিত। এই ইঁদুরের দলের মধ্যে সেই হীরের টুকরো গিলে খাওয়া ইঁদুরটা কিন্তু নিজেকে খুব বেশি কিছু ভাবতে শুরু করেছিল হীরেটা পাওয়ার পর থেকে। সেই কারণেই সে অন্যান্যদের তুলনায় উচ্চ পদস্থ হয়ে উঁচু জায়গায় নিজেকে বসিয়ে রেখেছিল। এটা দেখেই আমি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারলাম
যে তার মধ্যে অহংকারের সৃষ্টি হয়েছে, কাজেই ওর পতন তো নিশ্চিত ছিল। বন্ধুরা, মন থেকে অহংকার দূরে সরাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের ভালো সময় আসলেও কিন্তু আমাদের খারাপ সময়টাকে সবসময় আমাদের স্মরণে রাখতে হয়। দ্বিতীয়ত, নিজেদের মধ্যে সৃষ্টি হওয়া অকারণ অহংকার বোধই কিন্তু আমাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, অযোগ্যরা যখন নিজেদের যোগ্যতার থেকে অধিক সম্মান পেতে শুরু করে তখনই তারা নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।